প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি ইলেকট্রিক পটেনশিয়ালের এন্ড লেকচার নিয়ে, যেখানে আমরা তড়িৎ ক্ষেত্রে আহিত একটা বস্তুর গতি, শক্তি এবং সমবিভব তল সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রথম টপিক, যার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত একটা বস্তুর গতি, শক্তি বা কাইনেটিক এনার্জি। আচ্ছা ভাই, আমরা কি আগের লেকচারে দেখেছি আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয় এবং আমরা এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে যদি কিউ পরিমাণের একটা আধানকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের একটি কৃত কার্য সম্পন্ন করতে হয় এবং এই কৃত কার্যের মানটা হয় ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। এই সম্পর্কে আমরা জানি। একদম ঠিক দাদা। আর আমরা আগের লেকচারে কি দেখেছি? আমাদের এই কৃত কার্যটাই এই বিন্দুর মধ্যে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে, ঠিক কিনা? এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। আবার বলছি শোনো, আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটা বিন্দুর মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয় এবং আমরা কিউ পরিমাণে যদি একটি আধানকে এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যাই, তাহলে আমাদের যে পরিমাণের কৃত কার্য সম্পন্ন করতে হয়, সেই কৃত কার্যটাই এই বিন্দুর মধ্যে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। অর্থাৎ আমরা এখানে আমাদের পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি ইউ সমান বলতে পারি কিউ ইন্টু ভি। আশা করি এই সম্পর্কে আর কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত আমাদের নাই। আরে একটা কথা, আমাদের একজনের ডাউট ছিল, দাদা আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রকে একটি সার্কেলের দ্বারা কেন বোঝাচ্ছি? তাহলে একটা কথা বলে দে শোনো, আমাদের যে তড়িৎ ক্ষেত্র আছে, আচ্ছা তড়িৎ ক্ষেত্র কখন সৃষ্টি হয়? আমরা যখন কোন একটা স্থানে বা কোন একটা মাধ্যমে একটি আধান রেখে দিই, তখন সেই আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সেই তড়িৎ ক্ষেত্রটার যে সীমা তা কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত হয়। অর্থাৎ আমরা এখানে আমাদের যে তড়িৎ ক্ষেত্র একটা সার্কেল দ্বারা দেখাচ্ছি এবং আমরা অসীম দূরত্ব যে দূরে কোন একটা জায়গায় দেখাচ্ছি, সেটা কিন্তু আমরা বোঝার জন্য দেখাচ্ছি। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে আমাদের একটি আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রটা কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, যার কোনো সীমা নাই, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমরা এখানে অসীম দূরত্বে বা আরো অসীমের থেকে আরো অসীম দূরত্বে আমরা যেখানে কোনো না কোনো একটা আধান রাখি না কেন, সেই আধানটা কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যেই রয়েছে। অর্থাৎ আমরা যদি এখন অসীম দূরত্ব থেকে একটি আধানকে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আনতে চাই, তাহলে আমাদের যে কৃত কার্য সম্পন্ন করতে হয়, সেই কৃত কার্যটা কিন্তু আমাদের স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। আমি কি বলতে চাইছি আশা করি তোমার মধ্যে কিন্তু ক্লিয়ার হলো না, তাই আবার বলছি শোনো। আমি আমাদের তড়িৎ ক্ষেত্রকে একটা সার্কেলের মধ্যে দেখাচ্ছি, সেটা কিন্তু আমাদের পারফেক্ট নয়, বাট আমি কিন্তু এটাকে তোমাদের কাছে ভালো করে তুলে ধরার জন্য, ভালো করে বোঝানোর জন্য এটাকে আমরা সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করছি। কারণ কি, আমরা যখন আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি, তখন আমরা জানি আমাদের একটি আধানের জন্য তার চারিদিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্রটা কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। বাট সেই তড়িৎ ক্ষেত্রটার যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু একটা লিমিটেড এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর সেই লিমিটেড এরিয়াটাকে কিন্তু আমি, অর্থাৎ আমাদের ওই তড়িৎ ক্ষেত্রের প্রভাব যেখান পর্যন্ত থাকে, সেই লিমিটেড এরিয়াটাকে কিন্তু আমি আমাদের একটি সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করছি। আশা করি আর কোনো রকম প্রবলেম এই সম্পর্কে তোমাদের থাকছে না। ওকে, ঠিক কিনা? একদম ঠিক। তো যদি
আমি কি কি বললাম এই সম্পর্কে কোথাও কোনো রকম কনফিউশন বা তোমাদের প্রবলেম থাকে বা ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও। কারণ কি, পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্যই পুরো বক্সটা কিন্তু ফাঁকা পড়ে আছে। তাহলে চলো এরপর আমরা আমাদের আসল ক্লাসটা শুরু করি। অর্থাৎ আমাদের একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা আহিত বস্তুর গতি শক্তি বা কাইনেটিক এনার্জি কি হবে সেই সম্পর্কে জানবো। আমরা তো জেনে গেছি কালকে যে আমাদের স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি কি হয় আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা বস্তু, যেটা হচ্ছে এখানে কিউ ইন্টু ভি। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে চলো এরপর আমাদের গতি শক্তি বা কাইনেটিক এনার্জি সম্পর্কে একটু বোঝে নেওয়া যাক, একটু শিখে নেওয়া যাক, একটু বোঝা যাক। ওকে দাদা, ওকে। আবার বলছি, যদি ক্লাসের মধ্যে না ঘুম পায় বা যা কিছু হয়, বিরক্তি লাগে, যা কিছু হয়, অবশ্যই তুমি কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? আমি সব সময় রেডি তোমাকে আমার বেস্ট প্রোভাইড করার জন্য। যদি এখন ক্লাসে বিরক্ত লাগে তাহলে তার ব্যবস্থা কিন্তু আমি করব। আমি নানা রকম গান শাড়ির মাধ্যমে তোমাকে কিন্তু এনজয়মেন্ট দেব। তুমি অবশ্যই কমেন্ট আমাকে জানাবে দাদা আমাদের কিন্তু বিরক্তি লাগছে বা ঘুম লাগছে। আর আমি চাই যে আমাদের ক্লাসে কোন রকম ঘুম কিন্তু না আসে অন্য টিচারদের মতো। ওকে? আরে চলো দাদা, সবাই নেই কিন্তু কিছু কিছু টিচার আছে যাদের ক্লাস দেখলে কিন্তু পুরো প্রচন্ড ঘুম পায়। আমিও ক্লাস করেছি, আমিও তো জানি না। একদম ঠিক। তাহলে চলো এবার শুরু করা যাক। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আহিত বস্তু থাকলে সেই আহিত বস্তুটার মধ্যে আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কি হবে দাদা? ওকে, ওকে মেরে ভাই। তো আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রে আসার আগে একটা জিনিস সম্পর্কে বুঝে নি। দেখো ভাই, আমরা সবাই জানি, কি জানি দাদা? আমরা সবাই জানি যখন কোন একটা বস্তু অপর থেকে আমাদের নিচের দিকে পড়ে তখন সেই বস্তুটার যে স্থিতি শক্তি, সেই অভিকর্ষীয় স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি কিন্তু আমাদের হ্রাস পায়। আর যে পরিমাণের আমাদের সেই স্থিতি শক্তি হ্রাস পায় ঠিক ততটাই আমাদের কিন্তু গতি শক্তি বা কাইনেটিক এনার্জির সৃষ্টি হয়। আবার বলছি শোনো, আমরা সবাই জানি, আমরা সবাই জানি, আবার বলছি আমরা সবাই জানি আমাদের একটি উচ্চ স্থান থেকে, কোথা থেকে? একটি উচ্চ স্থান থেকে যখন কোন একটা বস্তু নিম্নের দিকে নিচু স্থান থেকে পড়তে থাকে তখন সেই বস্তুটার যে পটেনশিয়াল এনার্জি, সেই পটেনশিয়াল এনার্জিটা কিন্তু আমাদের অভিকর্ষ বলের জন্য ধীরে ধীরে হ্রাস পায়। এবং যে পরিমাণের আমাদের স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় ঠিক ততটাই আমাদের কিন্তু গতি শক্তি বা কাইনেটিক এনার্জি সৃষ্টি হয় বা বৃদ্ধি পায়। বুঝতে পারলে? আবার বলছি, এইবার বলবো আর 100% কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে আমাদের একটা বস্তু। এবার এই বস্তুটা এখন স্থির অবস্থায় আছে, অর্থাৎ কি এই বস্তুটার মধ্যে একটা স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি সঞ্চিত আছে। এখন যদি এই বস্তুটা আমাদের অপর থেকে নিচের দিকে পড়ে তো আমাদের এই বস্তুটার কিছুটা স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি কি হয়? হ্রাস পেয়ে যায়। এবং যত পরিমাণের আমাদের স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় ঠিক ততটাই কিন্তু আমাদের গতি শক্তি বা কাইনেটিক এনার্জি সৃষ্টি বা ক্রিয়েট হয় বা বৃদ্ধি পায়। এই সম্পর্কে কোনো সমস্যা আশা করি কিন্তু আমাদের নেই। যদি আমাদের কোনো একটা বস্তু এখানে আছে, এবার সেই বস্তুটার মধ্যে যে স্থিতি শক্তি আছে সেই বস্তুটা এরপর যখন নিচের দিকে পড়বে বা নিচের দিকে নামবে তখন সেই বস্তুটার অভিকর্ষীয় সেই স্থিতি শক্তি যদি আমাদের 10 জুল হ্রাস পায় তাহলে আমাদের এই বস্তুর মধ্যে যে গতিশক্তি সেটা কিন্তু আমাদের 10 জুল বৃদ্ধি পাবে। এটাই বলছি যে আমাদের যখন কোনো একটা বস্তু, আমরা সবাই জানি যখন কোনো একটা বস্তু উচ্চ বা উচ্চ স্থান থেকে নিম্ন স্থান বা যখন কোনো একটা বস্তু অপর থেকে নিচের দিকে নামে, বা আবার বলছি যখন কোনো একটা বস্তু উচ্চ কোনো স্থান থেকে নিম্ন কোনো স্থান থেকে পড়ে তখন সেই বস্তুটার
আমাদের কিছু পরিমাণ অভিকর্ষীয় স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় এবং যে পরিমাণের স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় ঠিক ততটাই সেই বস্তুর মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি বা আমাদের গতি শক্তি বৃদ্ধি পায়। এই সম্পর্কে কোনো সমস্যা কিন্তু আমাদের নেই। এরপর আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আহিত একটা বস্তুর গতি শক্তি বা কাইনেটিক এনার্জি সম্বন্ধে জানবো, সেটা অনেক সহজে আমাদের এখান থেকে। ঠিক তেমনি যেভাবে আমরা দেখলাম যে আমাদের একটা বস্তু যখন অপর থেকে নিচের দিকে পড়ে তখন সেই বস্তুটার এই স্থিতিশক্তি হ্রাস পায় এবং যে পরিমাণের এই স্থিতিশক্তি হ্রাস পায় ঠিক ততটাই তার মধ্যে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি কিন্তু বৃদ্ধি পায়। 10 জুল স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি কিন্তু যদি হ্রাস পায় আমাদের, তাহলে আমাদের আমাদের কি হচ্ছে, আমাদের 10 জুল কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। আবার যদি আমাদের 20 জুল পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় তাহলে কি হবে, এই বস্তুর মধ্যে আমাদের গতিশক্তি 20 জুল বাড়বে। মানে দেখতে পাচ্ছি যে আমাদের যখন কোন একটা বস্তু উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে পড়ে তখন সেই বস্তুটার মধ্যে আমাদের এই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় বা সেই পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তিটা আমাদের কিন্তু কনভার্ট হয়ে যায় গতি শক্তি বা আমাদের কাইনেটিক এনার্জিতে। ওকে, ঠিক আছে? ঠিক আছে দাদা। ঠিক তেমনই মেরে ভাই, আমাদের কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি দুটা বিন্দু থাকে, একটা বিন্দু থাকে আমাদের এখানে, একটা বিন্দু থাকে আমাদের এইখানে, আবার বলছি শোনো, ঠিক তেমনি আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি দুটা বিন্দু থাকে এবং একটা বিন্দু যদি আমাদের উচ্চ বিভবে থাকে এবং আরেকটা যদি আমাদের নিম্ন বিভবে থাকে, তাহলে বুঝছো আমাদের যেমন একটা বস্তু উচ্চ থেকে নিম্নে নামার সময় তার স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পাচ্ছে, ঠিক তেমনি যখন আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটা বিন্দু অর্থাৎ একটা উচ্চ বিভব বিন্দু থেকে আমাদের কোন একটা আহিত বস্তু আমাদের নিম্ন বিভব বিন্দুর দিকে যায় বা গতিশীল হয় তখন সেই বস্তুটার আমাদের এই স্থিতির শক্তি হ্রাস পায়। আবার বলছি শোনো, আমরা কি জানি, আমরা জানি যখন আমাদের উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে আমাদের কোনো একটা বস্তু গতিশীল হয় তখন সেই বস্তুটা যেমন এই স্থিতি শক্তি হ্রাস পায়, ঠিক তেমনি তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা উচ্চ বিভব বিন্দু থেকে আমাদের কোন একটা আহিত বস্তু যদি নিম্ন বিভব বিন্দুর দিকে আমাদের গতিশীল হয় তাহলে বলতে পারি কি আমাদের সেই বস্তুটার, সেই আহিত বস্তুটার মধ্যে কিন্তু আমাদের যে এই স্থিতির শক্তি বা পটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু হ্রাস পায়। আর আমরা আরেকটা জানি, আমাদের উচ্চ থেকে নিম্নে যাওয়ার সময় যেমন বা যে পরিমাণ এই স্থিতির শক্তি আমাদের বা স্থির শক্তি আমাদের হ্রাস পায় ঠিক ততটাই কিন্তু আমাদের কি হয়, গতি শক্তি বৃদ্ধি পায়। ঠিক তেমনি আমাদের উচ্চ বিভব বিন্দু থেকে একটি আহিত বস্তু যদি নিম্ন বিভব বিন্দুর দিকে গতিশীল হয় তখন সেই বস্তুটার আমাদের মধ্যে বা সেই আহিত বস্তুটার মধ্যে যে পরিমাণ এই স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি আমাদের হ্রাস পায় ঠিক ততটাই কিন্তু আমাদের এই আহিত বস্তুর মধ্যে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি কিন্তু আমাদের বৃদ্ধি পায়। এই সম্পর্কে আর কোনো সমস্যা কিন্তু নেই। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম সেম কাজ করছে, বাস এইটুকুই পার্থক্য যে আমাদের এই যে সিস্টেমটা এটা থাকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এবং এটা আমাদের বাইরে থাকে। ওকে, ওকে দাদা, তাহলে কমেন্ট আমাকে জানাও যে আমাদের এই ছোট্ট কনসেপ্টটা তুমি বুঝতে পারলে কিনা, তোমার মধ্যে ক্লিয়ার হলো কি না, এটা তোমরা কমেন্টে জানাও। তাহলে আবার বলছি, আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা উচ্চ বিভব বিন্দু থেকে যখন নিম্ন বিভব বিন্দুতে কোনো একটা আহিত বস্তু গতিশীল হয় তখন সেই বস্তুটা আমাদের কিছু পরিমাণ এই স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি হারায়
এবং যত পরিমাণের এই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি সে হারায়, ঠিক ততটাই কিন্তু আমাদের ওই আহিত বস্তুর মধ্যে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি বৃদ্ধি পায়। এই সম্পর্কে আর কোনো সমস্যা রয়েছে না, ঠিক তো? চলো ভাই, তাহলে এরপর ধীরে ধীরে हम लोग समझते हैं আমাদের এই আহিত বস্তুর, আমাদের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত এই আহিত বস্তুটির গতি শক্তি বা কাইনেটিক এনার্জি আমরা ঠিক কিভাবে নির্ণয় করব, ঠিক কি না? একদম ঠিক। তো চলো ভাই, আবার সুন্দর করে বোঝা যাক, একদম গাণিতিক ভাবে বোঝা যাক, প্রমাণ করা যাক। ওকে দাদা, ওকে ওকে ওকে। আরে মুছে যা মুছে যা মুছে যা মুছে যাও। চলো চলো চলো, समझते हैं বড়ি আরাম সে, অনেক সহজে বুঝতে পারবো। আর বুঝতে পারছো তো, ঠিক না? একদম ঠিক। আরে চলো দাদা, চালিয়ে বস চালিয়ে। আর একটা কথা, আমি এতদিন থেকে পড়াচ্ছি কিন্তু কারো পেছনে পড়ি নাই, বাট দু একটা টিচার আছে সালা ফ্রি পড়াচ্ছি তার জন্য নাকি কি জন্য যে আমার পেছনে কিন্তু প্রচন্ড পড়ছে, তারা ভুলভাল কমেন্ট করছে, এ হই চলবে নাই, গ্রো হবে নাই, কেউ সার করবে নাই, কেউ দেখবে নাই, কিছুই মানে। ওকে, তো ভাই তুমি তোমার জায়গায় থাকো, আমাকে আমার জায়গায় থাকতে দাও, আমাকে পড়াতে দাও, ঠিক আছে? নো ডিস্টার্ব প্লিজ, এই কথাটাই বলছি। ওকে, তো নিজের জায়গায় তোমরা পড়াও, তোমরা পড়াশোনা করলে ছেড়ে দাও, আমাকে কিন্তু ডিস্টার্ব করতে আসো না। আমি ভুল পড়াই বা উল্টো পাল্টা পড়াই সেটা আমার ব্যাপার। ওকে, আমাদের যে স্টুডেন্ট তারা কিন্তু অটোমেটিক জেনে যাবে, ঠিক আছে? এই কথাটা কিন্তু বলতে চাইছি, প্লিজ পেছনে পড়ার চেষ্টাটা একদমই করো না। ওকে, ঠিক আছে? তো চলো, কার জন্য ছিল ওয়ার্ডটা সেটা আশা করি সে জানতে পারবে যদি দেখে তো আমাদের লেকচারটা। ওকে, তোমাকে কিন্তু বলিনি। ওকে, আরে সাবাস দাদা। তো চলো ভাই, চলো চলো চলো, আমরা আমাদের এই শক্তি বা কাইনেটিক এনার্জি কিভাবে গাণিতিক ভাবে প্রকাশ করব সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। তাহলে মনে করো, এটা হচ্ছে আমাদের একটি তড়িৎ ক্ষেত্র। আবার বলছি, আমাদের যে তড়িৎ ক্ষেত্র তার সীমা কিন্তু অসীম পর্যন্ত, অর্থাৎ আমাদের এই তড়িৎ ক্ষেত্র কিন্তু এখানে নয়, অসীম পর্যন্ত আসে, অসীম পর্যন্ত দূরে আমাদের এই তড়িৎ ক্ষেত্র অবস্থিত। বাট আমি সহজ করে একদম ছোট্ট করে জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমি একটা সার্কেল দ্বারা বোঝাচ্ছি। ওকে, বুঝতে পেরেছো তো? একদম ঠিক। তাহলে কি মনে করবে, আমাদের এই সার্কেলটা কিন্তু অসীম, অনেক দূর পর্যন্ত বিস্তৃত আছে। ওকে দাদা, ওকে মেরে ভাই। তো মনে করো আমাদের এই তড়িৎ ক্ষেত্রে, মনে করো এই তড়িৎ ক্ষেত্রটার মধ্যে দুটা বিন্দু আছে, এটা আছে উচ্চ বিভবে, উচ্চ বিভব মানে যার মধ্যে বিভবের পরিমাণটা বেশি আছে, এবং আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে আমাদের নিম্ন বিভব, আমরা সবাই জানি একদম নিম্ন বিভব। ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটি কিউ পরিমাণের আধানকে আমাদের বা একটি কিউ পরিমাণে বা বলতে পারে কি যে কিউ পরিমাণ আধানে আহিত একটা বস্তু যদি একটা, আবার বলছি একদম সহজ করে, ওকে, মনে করা যাক যে আমাদের কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা আহিত বস্তুর মধ্যে যে আধান সেটা হচ্ছে কিউ, বা আরো যদি সহজ করে বলতে চাই তাহলে বলতে পারে কি যে আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ আধানে আহিত আছে একটা বস্তু, এবং সেই বস্তুটা যদি আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গতিশীল থাকে, এবং সেই উচ্চ বিভব এবং নিম্ন বিভব এই দুটি বিন্দুর মধ্যে যদি আমাদের বিভব প্রভেদ বি হয়, তাহলে আমরা কি এখানে আমাদের যে পটেনশিয়াল এনার্জি হ্রাস পাচ্ছে সেটা কি আমরা এখানে বলতে পারি যে ইউ সমান কিউ ইন্টু ভি? এটা আমরা বলতে পারি কিনা সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। যে সম্পর্কে জানলাম সেই সম্পর্কে বলো, একদম সহজ জিনিস কিন্তু। কি আমরা যদি মনে করা যাক যে কিউ আধানে আহিত একটি কণা বা একটা আহিত বস্তু কোন তড়িৎ ক্ষেত্রে একটি উচ্চ বিভব বিন্দু থেকে একটা নিম্ন বিভব কিরে বিন্দুতে যাচ্ছে, তাহলে বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ ভি হলে
কোনাটি আমাদের কিউ ইন্টু ভি পরিমাণ এই স্থিতিশক্তি হারায়, এটা আমরা বলতে পারি নিশ্চয়। আর আমরা জানি আমাদের যে পরিমাণ এই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি হ্রাস পায় বা হারায়, ঠিক ততটাই কিন্তু আমাদের কিরে গতির শক্তি বা কাইনেটিক এনার্জি বৃদ্ধি পায়। এই সম্পর্কে আর কোনো সমস্যা নেই দাদা। তাহলে এখন যদি আমাদের গতি শক্তি বা কাইনেটিক এনার্জি ই কে হয়, তাহলে আমরা কি ই কে সমান বলতে পারি এই কোণাটির মধ্যে আমাদের সঞ্চিত যে গতির শক্তি বা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে আমাদের কিউ ইন্টু ভি। এই সম্পর্কে বলতে পারি কিনা আবার কমেন্ট আমাকে জানাও। ওকে, আবার কমেন্ট আমাকে জানাও। আবার বলছি একদম সিম্পল করে মনে করা যাক আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ পরিমাণ আধানে আহিত একটি কণা বা একটা আহিত বস্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, এবং আমাদের এই উচ্চ বিভব বিন্দু এবং নিম্ন বিভব বিন্দু এই দুটি বিন্দুর মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয়, তাহলে আমরা এখানে আরামসে বলতে পারি যে আমাদের এই কোণাটি বা আহিত বস্তুটি যে পরিমাণের এই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি হারায়, সেটা হচ্ছে আমাদের ইউ সমান কিউ ইন্টু ভি। ইউ সমান কিউ ইন্টু ভি। আর আমরা এটাও দেখলাম যে যে পরিমাণের আমাদের পটেনশিয়াল এনার্জি হ্রাস পায়, ঠিক ততটাই আমাদের ওই বস্তু বা কণার মধ্যে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি কিন্তু বৃদ্ধি পায়। মানে আমাদের এখানে পটেনশিয়াল এনার্জি হ্রাস হয়েছে কিউ ইন্টু ভি, মানে আমাদের এই কণা বা বস্তুর মধ্যে যে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি বৃদ্ধি হয়েছে বা কাইনেটিক এনার্জি এখানে সৃষ্টি হয়েছে, সেটা বলতে পারি কি কিউ ইন্টু ভি। কে ই কে এটা সিম্বল আমাদের গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, বলতে পারি কিউ ইন্টু ভি। আশা করি এই সম্পর্কে আর কোনো সমস্যা থাকছে না। যদি সমস্যা হয় না, তাহলে আবার বলছি কমেন্ট বক্সটা কিন্তু ফাঁকা পড়ে আছে, আরে তোমার জন্য নয়। ওকে, আর আমি জানি তুমি অনেক বেশি ব্রিলিয়েন্ট, তুমি অনেক সহজে কিন্তু জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, একদম ঠিক। আর যদি বড় কোনো সমস্যা হয়, তাহলে আবার বলছি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে মেসেজ করে দাও, বা বলতে পারো আমাকে পার্সোনালি, আমি তোমাকে জিনিসটা পার্সোনালি কিন্তু আরামসে বুঝিয়ে দেবো। ওকে, ওকে মেরে ভাই। তো এবার আরেকটা জিনিস আমরা জানি দাদা, আমাদের এই বস্তু বা কোণাটি, যে বস্তু বা কোণাটি উচ্চ বিভব বিন্দু থেকে আমাদের নিম্ন বিভব বিন্দু দিকে গতিশীল হচ্ছে যাচ্ছে, সেই কোণা বা বস্তুটার যদি আমাদের কি আমাদের ভর এম হয়, আবার বলছি আমাদের এই কোণা বা বস্তুটার যদি আমাদের কোণা এই কোণা বা বস্তুটার যদি ভরটা হয় এম, এবং আমাদের এই কোণা বা বস্তুটি যদি প্রথমে গতিশীল থাকে আমাদের ভি1, তারপর দ্বিতীয় বা শেষে যদি তার মধ্যে গতি হয় আমাদের ভি2, তাহলে আমরা আমাদের গতি শক্তি বা কাইনেটিক এনার্জির যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে কি আমরা অনেক সহজে একটা কথা বলতে পারি। আবার বলছো না, আমাদের এখন কিরে আমাদের এখন এই কোণা বা বস্তুটার ভর যদি হয় স্মল এম, এই কোণা বা বস্তুটার ভর যদি আমাদের স্মল এম হয়, এবং আমাদের এই কোণাটা প্রথমে যদি গতিবেগ, এই কোণাটার প্রথমে যদি গতিবেগ v1 থাকে, এরপর দ্বিতীয় বা শেষে যদি আমাদের এই কোণাটির বেগটা v2 হয়, তাহলে আমরা আমাদের গতি শক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলা অনুসারে আমরা জানি, কি জানি রে, ই কে সমান হাফ ইন্টু এম ভি স্কয়ার। তো এখানে কি হাফ ইন্টু এম ইন্টু কি বলতে পারি ভি2 স্কয়ার মাইনাস ভি1 স্কয়ার। এই সম্পর্কে কোনো সমস্যা আছে? আছে কি এই সম্পর্কে কোনো সমস্যা আছে? না, এই সম্পর্কে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এখানে আমাদের যে গতিবেগ, প্রথম গতিবেগ যেটা আমরা ভি1 দেখাচ্ছি এবং দ্বিতীয় গতিবেগ যেটা আমরা ভি2 দ্বারা দেখাচ্ছি, সেই ভিটা হচ্ছে কিন্তু স্মল ভি। ঠিক আছে, এটা কি আমাদের হচ্ছে ছোট হাতের ভি। ঠিক আছে, স্মল ভি। ওকে, স্মল ভি। এবং আমরা আমাদের ক্যাপিটাল ভি দ্বারা বোঝাচ্ছি কি আমাদের পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ। ওকে, ঠিক আছে। তো তাহলে একটা জিনিস কনফিউশন হবে না। ঠিক আছে, এখানে আমাদের
এই যে এই ভিটা রয়েছে, এটা হচ্ছে স্মল ভি। আর স্মল ভি বোঝাচ্ছে যে আমাদের কি, আমাদের প্রথম এবং দ্বিতীয় বিন্দুর মধ্যে যে বেগ সেইটা। আবার বলছি, আমরা আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি যে ফর্মুলা, তা সেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই কণাটির ভর যদি m হয় এবং প্রথমে কণাটি যদি আমাদের v1 বেগ নিয়ে থাকে, তারপর শেষে বা অন্তিম বেগটা যদি আমাদের v2 হয়, তাহলে আমরা আমাদের গতিশক্তির ফর্মুলা অর্থাৎ ইকুয়েশন বলতে পারি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে বলতে পারি হাফ ইন্টু এম ইন্টু ভি2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। এই সম্পর্কে আশা করি কোনো সমস্যা কিন্তু আমাদের নেই দাদা। আর যেহেতু আমরা ইকে সমান জানি কিউ ইন্টু ভি, এটাও দেখতে পাচ্ছি এখানে, তাহলে বলতে পারি কি এখানে আরামসে বলতে পারি অতএব এখানে আমরা আরামসে একটা কথা বলতে পারি। তার আগে জিনিসটা মুছি, ওকে। কি বলতে পারি যে আমাদের হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান বলতে পারি কি, বলতে পারি কিউ ইন্টু ভি। এই সম্পর্কে আশা করি কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ই কে সমান জানি কিউ ইন্টু ভি। এটা জানি কিনা? নিশ্চয়, এটাও আমরা জানি। তাহলে এটা আমরা নিশ্চয় বলতে পারি একদম ঠিক, কোনো সমস্যা কিন্তু আমাদের নেই। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমরা ধরে নিতে পারি। তো এখন যদি এখন যদি আমাদের এখন যদি আমাদের এই কোণাটার যে প্রাথমিক গতিবেগ অর্থাৎ v1 সমান যদি এখানে 0 হয় এবং আমাদের অন্তিম বা শেষ গতিবেগ অর্থাৎ v2 সমান যদি আমাদের স্মল v হয়, তাহলে আমরা কি এখানে বলতে পারি দাদা, কি বলতে পারি রে, আমরা এখানে বলতে পারি যে হাফ এম, কি বলতে পারি, 0 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান কিউ ইন্টু ভি। এটা হচ্ছে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে বিভব প্রভেদটা, ওকে। এটা বলতে পারি নিশ্চয়ই, একদম ঠিক। বা বলতে পারি কি এখানে যে হাফ এম ভি স্কোয়ার বলতে পারি, সমান বলতে পারি কিউ ভি। এটা বলতে পারি, একদম ঠিক। এই ভিটা হচ্ছে স্মল ভি, এটা হচ্ছে কি আমাদের গতিবেগ, এটা হচ্ছে কি আমাদের বিভব প্রভেদ। বারবার বলছি কনফিউশন সৃষ্টি করো না, হ্যাঁ একদম ঠিক দাদা। তাহলে এখানে আমরা আমাদের এই গতি আমরা এখানে বলতে পারি কি ভি স্কোয়ার যেটা আছে, এই গতি ভি স্কোয়ার সমান বলতে পারি কি এখানে, কি বলতে পারি এখানে আমরা এই ভি স্কোয়ার সমান আরামসে একটা কথা বলতে পারি যে আমাদের হচ্ছে 2 কিউ ভি বাই এম। এটা বলতে পারি কিনা? নিশ্চয় দাদা, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা আমাদের নাই। বা বলতে পারি কি, বা বলতে পারি এখানে আমরা আমাদের ভি সমান বলতে পারি আমাদের কিউ ভি √2 কিউ ভি বাই হচ্ছে এম। লেখা আছে তো? তাহলে কি এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে কি এখান থেকে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আহিত বস্তুর গতি এবং গতির শক্তি সবকিছু বার করতে পারি এই ফর্মুলা গুলি দ্বারা। কোনো সমস্যা কিন্তু আমাদের নেই, ওকে, কোনো সমস্যা কিন্তু আমাদের নেই। তাহলে আমাদের এই যে গতিবেগের ফর্মুলা পেলাম লাস্টে কি, ভি সমান √2 কিউ ভি। ভিটা কি রে, এটা হচ্ছে এই যে ভিটা এখানে আছে সেটা হচ্ছে কি আমাদের বিভব প্রভেদ, ওকে। তাহলে আমরা এখানে গতিবেগ ভি সমান যেটা পেলাম √2 কিউ ইন্টু ভি বাই এম। এই ফর্মুলা দ্বারা আমাদের যে একদম ছোট ছোট ক্ষুদ্র কণা, ঠিক আছে তো, আমাদের যে পারমাণবিক ও নিউক্লিয় পরীক্ষার ইলেকট্রন প্রোটন ইত্যাদি যে আহিত কণা, তাদের বেগটা নির্ণয় করা হয় আমাদের এই গতির সূত্রটা বা এই গতির ফর্মুলাটা দ্বারা। এটাও কিন্তু তোমরা মাথার মধ্যে রাখো, ওকে। চলো ভাই, এরপর শক্তির একটা বিশেষ একক আছে, শক্তির একটা বিশেষ একক আছে, সেই এককটিকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা দুই একটি কথাই इलेक्ट्रॉन वोल्ट সম্পর্কে জেনে নি, ओके। वो भी मजे से, চাপ लेने का कोई बात नहीं है, একদম সহজ জিনিস এটা। আশা করি এই সম্পর্কে কোনো প্রবলেম আর নেই, ওকে। হ্যাঁ দাদা, এই সম্পর্কে আমাদের কোনো প্রবলেম নেই, এটা আমরা এখানে ধরে নিচ্ছি, ওকে ওকে। আর যদি প্রবলেম হয় আবার বলছি যে কমেন্ট বক্সটা শুধুমাত্র তোমার জন্যই ফাঁকা পড়ে আছে। জীবনে ইন্ট্রোভার্ট থেকে মুক্তি হয়ে নিয়ে এক্সট্রোভার্ট হও, কমেন্ট করো, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, তাহলে বেশি করে শিখতে পারবে, ওকে। ঠিক আছে দাদা,
चलिए 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 फिर देखते हैं আমাদের ওই ইলেকট্রন ভোল্ট কি জিনিস। ওকে 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 ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটি বিশেষ একক। ইলেক হ্যাঁ ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট। ওকে ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট কি, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটি কি, শক্তির একটি বিশেষ একক। ওকে কি, ইলেকট্রন ভোল্ট শক্তির একটি বিশেষ একক। পরমাণু বিজ্ঞানে যে ইলেকট্রন প্রোটন ইত্যাদি কণার শক্তি এই বিশেষ একক অর্থাৎ এই ইলেকট্রনের ভোল্ট সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করে থাকি। ওকে মানে আমাদের পরমাণু বিজ্ঞানে যে ইলেকট্রন আছে, যে প্রোটন আছে, তো আমাদের পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন প্রোটন ইত্যাদি কণার যে শক্তি, সেই শক্তিগুলা কিন্তু আমরা যে এককে পরিমাপ করি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রন ভোল্ট। আশা করি আর কোনো প্রবলেম নাই। আরেকটা কথা, আমাদের এই ইলেকট্রনের ভোল্টের যে সংখ্যা, এই ইলেকট্রন ভোল্টের যে সংখ্যা সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি আমাদের এই ইলেকট্রনের ভোল্টের সংখ্যা, এই ইলেকট্রন ভোল্টের সংখ্যা আমরা বলতে পারি যে একটি ইলেকট্রনের যে আধান, একটি ইলেকট্রনের আধানের, একটি ইলেকট্রনের, আবার বলছি, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণের যখন কোন একটা আধান আমাদের এক বিন্দু থেকে অপর একটা বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেটা যদি 1 ভোল্ট হয়, আবার বলছি শোনো, আমরা আমাদের একটি ইলেকট্রনের আধানের, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ যদি কোনো একটা আধানকে আমরা 1 বিভব প্রভেদ সম্পন্ন কোনো একটা পথের মধ্য দিয়ে পার করে নিয়ে যায়, তাহলে সেটাতে পার করতে আমাদের যে পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে সেই কার্যটাকে বলা হয় আমাদের 1 ইলেকট্রন ভোল্ট। আশা করি বুঝতে পারলে। আরো সহজ করে বলছি, দেখো, একটি ইলেকট্রনের আধানের, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণে আধান বিশিষ্ট কোন কণা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যেতে একটি একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোন একটি কণা, কোন একটি কণা, একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোন একটি কণা বা একটা আহিত বস্তু যদি আমাদের, বা কোন একটি কণা, আবার বলছি শোনো, আমাদের একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ, ইলেকট্রনের আধানের পরিমাণ কত সবাই জানি আমরা, যে 1.6 × 10⁻⁹ কুলম্ব, জানি কিনা? একদম ঠিক। তো এই আধানের সমপরিমাণ যদি কোনো একটা আধান বা কোনো সমপরিমাণ আধানে আহিত, আবার বলছি, আমাদের একটি ইলেকট্রন তথা 1.6 × 10⁻⁹ কুলম্ব আধানে আহিত সমপরিমাণ একটা, আবার বলছি শোনো, আবার বলছি, এইবারে কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোন কণা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যেতে যে পরিমাণ কৃত কার্য সম্পন্ন করবে সেই কৃত কার্যটিকে বলা হয় আমাদের 1 ইলেকট্রন ভোল্ট। কি বলা হয়? 1 ইলেকট্রন ভোল্ট তাকে বলা হয়ে থাকে। আর কোনো সমস্যা এখানে কিন্তু নাই মনে করছি। আমরা কি জানি? কার্য সমান, দাদা আমরা সবাই জানি যে আধান ইনটু বিভব প্রভেদ, ঠিক কিনা? একদম ঠিক। তো এখানে আমাদের কার্যটা হচ্ছে কি, এই কার্যটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন ভোল্ট। যখন আমাদের আধানের পরিমাণটা হবে 1.6 × 10⁻⁹ কুলম্ব ইনটু বিভব প্রভেদ হবে 1 ভোল্ট, তখন আমাদের এই কার্যটাকে বলা হয় আমাদের কি 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক তো? একদম ঠিক। তাহলে এখানে আমরা কি বলতে পারি? আমাদের 1 ইলেকট্রন ভোল্ট বলতে পারি যে 1.6 × 10⁻⁹ কি বলতে পারি? 10⁻⁹ বলতে পারি, 19। ঠিক আছে, আর কুলম্ব ইনটু বিভব প্রভেদ মানে হচ্ছে জুল আসবে, মানে বলতে পারি কি যে 1.6 × 10⁻⁻12 আর্ক, যে তোমরা জানি 1 আর্ক সমান হচ্ছে 10⁻7 জুল। ঠিক কিনা? জানি কিনা? জানি তো না? জানি, একদম জানি, নিশ্চয়ই জানি একদম দাদা।
ঠিক আছে। আর একটা কথা, আমাদের এই যে ইলেকট্রন ভোল্ট, এই এককটা হচ্ছে অনেক ছোট, দেখো কত ছোটটা আছে কিনা, একদম ঠিক। তাহলে আমাদের এই ইলেকট্রন ভোল্ট যেহেতু অনেক ছোট, তাই আমরা আমাদের এই ইলেকট্রন ভোল্টের কয়েকটি বড় এককে ব্যবহার করে থাকি, যেমন কিলো ইলেকট্রন, মেগা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে কিলো ইলেকট্রন আর মেগা ইলেকট্রন সম্পর্কে আশা করি বেশি কিছু বলতে হবে না, সবাই আমরা জানি যে কি আমাদের 1000 গ্রামে 1 কিলো হয়, ঠিক তো, একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই, এরপর আমরা জানবো আমাদের সমবিভব, আমাদের সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস আসলে কি জিনিস। ওকে, চলো, এটাতে আরো মজা আছে এবং অনেক সহজ আর খুব তাড়াতাড়ি খতম হয়ে যাবে ক্লাসটা, ঠিক আছে। চলো ভাই, একদম সহজ জিনিস, ঠিক আছে, একদম সহজ জিনিস। বুঝতে কোথাও অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে, চাপের কোনো ব্যাপার নেই। আর আমি জানি যে কোথাও কোনো প্রবলেম তোমাদের হবে না, কারণ আমরা কিন্তু ওইভাবেই পড়বো যাতে কমেন্ট করার কোনো চান্সই আমাদের থাকে না। ওকে, चलिए 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 फिर देखते हैं। अरे चलो, চাপ না নিয়ে চলো মেরে ভাই, দেখি যে সমবিভব তল বা আমাদের সমবিভব তল বা সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস আসলে কি জিনিস। ওকে ওকে ওকে, বহুত ইজি জিনিস, যে সম্পর্কে আমরা আগে জানি, শুধু নামটা জানবো যে নামটা আসলে কি বলা হয়, বাকি সব জিনিস তো আমরা আগে জানি না, একদম ঠিক। তো চলিए हेडिंग मार देते हैं, फिर हम लोग क्या, যে সমবিভব তল ইকুইপটেনশিয়াল সারফেস। আশা করি এনার্জি ডাউন হয়ে গেছে তোমাদের। আরে यार, আমার নিজেরই এনার্জি খতম হয়ে যাচ্ছে, তো তোমাদের এনার্জি কেন খতম হবে না, ঠিক আছে তো। আর একটা কথা বলে দিই, আমার যে এনার্জি, আমার এনার্জি তখনই হাই ফাই হবে যখন তোমরা শেয়ারটা করবে। আর আমার এনার্জি মানে পুরো এনার্জিটা আমি কিন্তু এই ভিডিও বা লেকচারের মাধ্যমে বানিয়ে দেবো। আর সেই লেকচারটা তোমরা যখন গ্রহণ করবে তাহলে তোমরা কিন্তু সেই এনার্জিটা পেয়ে যাবে। মানে আমরা এখানে এনার্জির যে কি হচ্ছে, এনার্জি ইকুইভ্যালেন্ট শক্তি, সেই ইকুইভ্যালেন্ট যেটা আছে এনার্জি ফর্মুলা, সেটা আমরা কিন্তু ওখানে বুঝতে পারছি। ওকে, কি বললাম বুঝতে পারলেন, আর সিলেবাসের বাইরে এটা। ওকে, ঠিক আছে, অনেক মজা করছি। চলো ভাই, তাহলে সমবিভব তল বা ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল আসলে কি জিনিস, ঠিক আছে। চলো, তো দেখো, আমাদের এই সমবিভব বা ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল জিনিস, ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল যেটা আছে সারফেস, এটার কিছুই না, এটার কিছুই না কোন তড়িৎ ক্ষেত্রে, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। তো কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোন তলের মধ্যে, কোন তলের মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দুর মধ্যে যদি আমাদের বিভবটা সেমি হয়, তাহলে আমরা সেই তলটিকে বলে থাকি আমাদের সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস। আশা করি মাথার মধ্যে আর কোনো প্রবলেম সৃষ্টি হচ্ছে না, একদম সহজ জিনিস। দেখো দেখো বুঝো, আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন একটা তলের মধ্যে, কোন একটা, আবার বলছি, আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন একটা তলের মধ্যে যদি প্রত্যেকটা বিন্দুর মধ্যে বিভবটা সেমি হয়, এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের এই তলের মধ্যে বা আমাদের এই তলের মধ্যে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর মধ্যে যদি বিভবটা সেমি হয়, পটেনশিয়ালটা যদি সেমি হয়, তাহলে আমরা সেই তলটিকে সমবিভব বা ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল সারফেস বলে থাকি। সিম্পল জিনিস, নাম থেকেই তো বুঝতে পারছি না যে এমন একটা তল যে তলের ওপর প্রত্যেকটা বিন্দুর মধ্যে যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল সেটা হবে সেমি, তার জন্যই বলা হচ্ছে সমবিভব। কি, সমবিভব তল। একটা তলের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর মধ্যে যখন আমাদের বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালটা সেমি হয় প্রত্যেকটা বিন্দুর মধ্যে, এর মধ্যে যা বিভব সেটার মধ্যে এর মধ্যে বিভবটাই, এর মধ্যে বিভব, এই বিন্দুর মধ্যে বিভব, এই বিন্দুর মধ্যে বিভব, প্রত্যেকটা বিন্দুর মধ্যে বিভব যখন সেমি হয় তখন সেই তলটাকে বলা হয় সমবিভব তল। কারণ সেই তলটার অপরে যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল কিন্তু সেমি।
বুঝতে পারলি তো? আশা করি আর কোনো প্রবলেম নাই, আশা করি আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন তলের, আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোন তলের প্রত্যেকটি বিন্দুর মধ্যে যদি বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল সেমই হয়, তাহলে আমরা সেই তলটিকে বলে থাকি সমবিভব তল বা ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল সারফেস। আর কোনো কিন্তু আমাদের বাধা বা সন্দেহ নেই। তাহলে এরপর চলো দেখা যাক যে আমরা আমাদের একটি বিচ্ছিন্ন আধানের জন্য, একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য তার সমবিভব তল বা ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল সারফেস কি হচ্ছে, আমাদের সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস, সেটা বাস্তবে কেমন আর কোনখানে গঠিত হয়, আর আমরা সেই সারফেসটাকে কিভাবে নির্ণয় করতে পারবো সেটাও মজার সাথে। তো চলো, আর এই সম্পর্কে আমরা আগে জানি তাই বেশি ভাবতে হবে না, একদম সহজ করে বলবো, একদম আরামসে বলবো, অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে? আরে চলিয়ে 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 ববি দেখতে আরামসে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে চলো 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 দেখা যাক। কি প্রথম হচ্ছে কি, একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের সমবিভব তল সম্পর্কে জানবো। ওকে ওকে, তাহলে কি, একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের, একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের সমবিভব তল কি হবে, ইকুইপটেনশিয়াল সারফেস কি হবে, সেই সম্পর্কে চলো বোঝা যাক, যে সম্পর্কে আমরা আগে ভালো করে জানি। দেখো ভাই, আমরা কি জানি, আমাদের যদি আমরা আমাদের একটি একটি বিচ্ছিন্ন একটি বিচ্ছিন্ন বিন্দু আধান রাখি, তাহলে সেই একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের যে সমবিভব তল বা আমাদের ইকুইপটেনশিয়াল সারফেস হবে, সেই সম্পর্কে চলো একটু বোঝা যাক। তো মনে করো আমাদের পুরো বর্ডটা, অর্থাৎ কি অসীম তলটার মধ্যে আমাদের একটি বিন্দু আধান রাখা হয়েছে, ঠিক আছে? এবার সেই বিন্দু আধানটা থেকে আমাদের যে তড়িৎ ক্ষেত্র বল, সেই তড়িৎ ক্ষেত্র বল রেখাগুলি বাস্তবে কেমন হবে দাদা? আমরা সবাই জানি ডট 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 করে বাইরের দিকে যাবে, ডট 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 করে কেউ বাইরের দিকে ফেঁকে দেবে। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা আছে না, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে কি, আমরা যখন বিচ্ছিন্ন ভাবে কোনো একটা বিন্দু আধান রাখবো, তখন সেই বিন্দু আধানটির জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেই তড়িৎ ক্ষেত্র বল রেখাগুলি আমাদের সোজাভাবে সেই ভিতর থেকে বাইরের দিকে বার হয়ে যায়। এই সম্পর্কে আমরা তড়িৎ বল রেখাতে পড়েছি, নো চাপ দাদা। ওকে ওকে, তো দেখো দেখো দেখো, একদম সহজ জিনিস, কিন্তু একদম সহজ জিনিস। ওকে কি দাদা, এই সম্পর্কে দেখো। তো এখন আমরা কি জানি, যখন যখন আমাদের একটি বিচ্ছিন্ন আধান থাকে, তখন সেই বিচ্ছিন্ন আধানটি থেকে আমাদের হচ্ছে আমাদের আর দূরত্বে, যদি আমাদের আর দূরত্বের মধ্যে যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুটার মধ্যে বা সেই বিন্দুটাতে আমাদের বিভবের যে মান, সেটা কি হয় রে, সেটা আমাদের কি হয়, যদি আমরা একটি কিউ পরিমাণের আধান রাখি, যদি আমরা একটি কি, এখানে আমরা এখানে একটি কিউ পরিমাণের বিন্দু আধান রাখি, তাহলে সেই কিউ পরিমাণের বিন্দু আধানটির জন্য তার তড়িৎ বলরেখা যা হবে, সেটা আমরা ব্ল্যাক যে ডট ডট চিহ্ন সেটা দ্বারা বোঝাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলা। এবং আমরা জানি যে আমাদের একটি কিউ পরিমাণ বিন্দু আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুর যদি আমরা বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল নির্ণয় করতে চাই, তাহলে সেটা কি হবে, সেটা আমরা বলতে পারি চোখ বন্ধ করে, যে ওটা হবে দাদা 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এই সম্পর্কে কোনো প্রবলেম, এই সম্পর্কে আমরা সবাই জানি, জানে কিনা?
আবার বলো কিন্তু আমরা জানি, মনে করো আগের ক্লাসে আমরা কি পড়েছি, যে আমাদের কিউ একটি একক একক বিন্দু একটা যদি কি হয়, তাহলে সেই কিউ পরিমাণ, সেই কিউ একটা বিন্দু থেকে বা একটা কিউ পরিমাণ একটা বিন্দুর জন্য আর দূরত্ব বা আর ডিস্টেন্স দূরের কোন একটা বিন্দুতে আমাদের যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল হয় সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই আর। যেখানে কি হচ্ছে কি এই আধানটির পরিমাণ কিউ এবং আর হচ্ছে কি এই আধানটি থেকে সে বিন্দু দূরত্ব আর, ঠিক কিনা? আর আমাদের একক হচ্ছে কি 1/4πε0। তাহলে আবার বলতে পারি কি, আমরা সবাই জানি যে আমাদের কিউ পরিমাণ একটি আধান থেকে আর দূরত্ব দূরে যদি কোনো একটা বিন্দুর আমরা ইলেকট্রিক পটেনশিয়াল বা বিভব বার করতে চাই, তাহলে আমরা আমাদের সেই বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের যে মান সেটা হয় 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তাহলে বলো তো, এখন যদি আমরা এই সাইডে আর ব্যাসার্ধের বা আর দূরত্বের এই সাইডটাতে যদি আমরা এখন এই যে দূরত্ব আছে আর, সেই সিমিলার আর দূরত্বের মধ্যে যদি আমরা আর দূরত্ব দূরে যদি কোনো একটা বিন্দুর আমরা এখন বিভব বা পটেনশিয়াল বার করি, তখন কি হবে? তখন কিন্তু আমাদের সেই বিভবটা সেমি বার হবে। কি হবে? বি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। আবার যদি আমরা এইদিকে আমাদের কিউ থেকে আর দূরে একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুর মধ্যে আমাদের যে বিভবটা হবে সেই বিন্দুর মধ্যে বিভবের মানটা কত হবে? ভি সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। ভি1 ভি2 ভি3 প্রত্যেকটার মানটা সেমই হবে। মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের একটি বিন্দু আধান কিউ থেকে আর দূরত্বের যে কোনো বিন্দুতে আমাদের যে বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের মান সেটা কিন্তু সমানই হবে, একই হবে। সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, নট এ প্রবলেম না দাদা। তাহলে এখন কি আমরা বলতে পারি যে আমাদের এই কিউ আধান থেকে আর দূরত্বে বা আর ব্যাসার্ধের যদি আমরা কোনো একটা গোলক বানাই, তাহলে সেই গোলকটার প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের বিভব বা ইলেকট্রিক পটেনশিয়ালের মানটা সমান হবে, একই হবে, হবে কিনা? আর আমরা একটু আগে জানলাম, যখন আমাদের কোনো একটা তল সে বাঁকা হোক, গোল হোক, চাপটা হোক, আমাদের কোনো একটা তলের মধ্যে যদি আমাদের কোনো একটা তলের প্রত্যেকটা বিন্দুর মধ্যে যদি বিভবের মানটা সেম হয়, তাহলে আমরা সেই তলটাকে সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস বলতে পারি। আর আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই কিউ আধানটি থেকে আর ব্যাসার্ধের যখন একটা গোলক টানছি, তাহলে সেই গোলকটার প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের যে বিভব বা পটেনশিয়ালের মান সেটা কিন্তু সমান হচ্ছে। মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই বিন্দু আধান কিউর একটা সমবিভব তল হচ্ছে আমাদের এই গোলাকার তলটা, কারণ এই গোলাকার তলটার প্রত্যেকটা বিন্দুতে আমাদের বিভবের মান সমান। মানে আবার বলতে পারি যে আমাদের একটা বিচ্ছিন্ন আধান বিন্দু, আমাদের একটা বিচ্ছিন্ন আধান বিন্দুর যে সমবিভব তল সেটা হচ্ছে কি আমাদের এই গোলাকার তলটা। আবার যদি আমরা এখন আমাদের একটি আবার যদি অন্য কোনো ব্যাসার্ধের একটা গোলক নিই এবং সেই গোলকটার যদি আমরা একটা কি বানাই, এবং যদি আমরা এখন অন্য কোনো ব্যাসার্ধের একটা গোলক বানাই, তাহলে সেই গোলকটার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমাদের বিভবটা সেমই হবে, হবে কিনা? সেই গোলকটার প্রত্যেকটা বিন্দুতে আমাদের বিভবটা সেমই হবে। মানে আমরা আমাদের একটা কথা বলতে পারি যে একটা বিচ্ছিন্ন আধান থেকে আমরা আমরা একটি বিচ্ছিন্ন বিন্দু আধান থেকে আমরা যে কোনো ব্যাসার্ধের যে কোনো কম বেশি যে কোনো ব্যাসার্ধের যদি আমরা একটা গোলক অঙ্কন করি, তাহলে সেই ফাঁপা গোলকটার প্রত্যেকটা বিন্দুতে আমাদের যেহেতু বিভবের মানটা সমান, তাই সেই প্রত্যেকটা ফাঁপা গোলকই হচ্ছে আমাদের এই বিন্দু আধানের সমবিভব তল। এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, এটাও সমবিভব তল, ঠিক কিনা বলো? একদম ঠিক, নো চাপ, একদম সহজ জিনিস। আরে দাদা একদম ঠিক কথা, কোনো চাপ কিন্তু এখানে সৃষ্টি হলো না, না এখানে কোনো চাপ সৃষ্টি কিন্তু হলো না। আরেকটা একটা ছোট্ট জিনিস বুঝে নাও,
দেখো ভাই, আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সবাই জানি বা আমাদের এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি যে আমাদের এই যে গোলাকার এটা আছে, এই সমবিভব তলটা আমাদের এই বিন্দু আদান থেকে যতটা দূরে যাবে ততটাই সেই তলটার যে বিভব তার মানটা কিন্তু কমে কমে যাবে। মানে বলতে পারি কি, আমাদের এই বিন্দু আধানটার সামনে কোন সমবিভব তলটা আছে, তো বলবো কি এইটা আছে। তাহলে এইটার কিন্তু এই সমবিভব তলটার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মানটা হচ্ছে বেশি। তারপর আমাদের এই বিন্দু আধান থেকে আমাদের আরো দূরে আছে কোনটা, এই তলটা আছে। তাহলে এই সমবিভব তলটার যে বিভবের মান সেটা কিন্তু এর থেকে কম, আর এইটার আরো কম। ঠিক আছে, তাহলে বলতে পারে কি যে আমাদের কোনো একটা বিচ্ছিন্ন বিন্দু আধান থেকে যত দূরে আমরা একটা গোলক অঙ্কন করি, সেই গোলকটার কি হবে, বিভবটা ততই কমবে। তাহলে যত দূরে আমাদের একটি বিন্দু আধান থেকে যত দূরে আমাদের সমব্যাসার্ধের গোলক আমরা অঙ্কন করব, যত বেশি দূরে যত বেশি বড় আমাদের গোলকটা হবে ততই কিন্তু সেই গোলকটা অর্থাৎ সেই সমবিভব তলটার বিভব বা পটেনশিয়ালের মান কমে কমে আসবে। সেটা আমরা পরিষ্কার এই ফর্মুলা থেকে বুঝতে পারছি। কারণ কি, এখানে আর বাড়লে কি হবে, দূরত্ব আর বাড়লে কি হবে, আমাদের এই বিভবের মানটা কিন্তু কমবে। পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি, নট এ প্রবলেম। আছে কোনো সমস্যা? না, এ তো কিন্তু কোনো সমস্যা আমাদের নেই। যদি এখন পর্যন্ত কোথাও বিরক্ত লাগছে মেরে ভাই, বা যদি ঘুম লাগছে, তাহলে সেটা জানা কমেন্ট আমাকে এখনই, যাতে পরে ক্লাসটা আর বিরক্তিকর না হয় সেই ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নাই। ওকে ওকে দাদা, আরেকটা কথা শোনো, আমাদের এই বিন্দু আধানটার জন্য যদি আমরা অসীম দূরে অনেক বড় একটা গোলক নিই, তাহলে সেই গোলকটার, আবার বলছিল, আমাদের এই বিন্দু আধান থেকে যদি অসীম দূরে অনেক বড় একটা গোলক বানাই, তাহলে সেই গোলকটার কি হবে, সেই গোলকটার মধ্যে কিন্তু আমাদের কি হবে, প্রত্যেকটা বিন্দুর বিভব বা পটেনশিয়াল সেমই হবে। মানে আমরা এখন অনেক বড় একটা যদি গোলক বানাই, অসীম দূরত্বের অসীম বড় একটা গোলক বানালেও কিন্তু সেটা হচ্ছে কি আমাদের সমবিভব বা ইকুই পটেনশিয়াল সারফেস। আর সেই সারফেসটা যদি আমাদের, আবার বলছি, যদি আমাদের বিন্দু আধান থেকে অসীম দূরত্বে একটা গোলক হয়, তাহলে সেই গোলকটার আমরা ছোট ছোট বিন্দুগুলোকে বলতে পারি কি আমাদের সমতল বলে। বলতে পারি কি না, এটা সমতল, এটা কি একটা সমতল। দেখতে পাচ্ছি কিনা, একদম দেখতে পাচ্ছি, এটাও কি সমতল। তাহলে আমরা বলতে পারি একটা জিনিস, যে আমাদের বিন্দু আধান থেকে, আমাদের বিন্দু আধান থেকে অসীম দূরত্বে আমাদের যে সমতল হয়, আমাদের যে সমবিভব তল হয়, সেটা একটা সমতল হয়। বলতে পারি কিনা, বলতে পারি কিনা, আবার বলছি, আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি, যে আমাদের একটি বিন্দু আধান থেকে অসীম দূরত্বে আমাদের সমবিভব তলগুলি এককটি সমতল হয়। এই সম্পর্কে যদি প্রবলেম হয়, আমি কি বললাম এখন এই মুহূর্তে, তাহলে সেটাও কমেন্ট আমাকে জানাও। চাপের কোনো ব্যাপার নেই, আবার আমি ছোট্ট একটা শর্ট ভিডিওতে তোমাকে বুঝিয়ে দেবো। চাপের কোনো ব্যাপার নেই। ওকে, ঠিক তো? একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই, এরপর একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের সমবিভব তল কি হয় সেই সম্পর্ক একটু বুঝে নেওয়া যাক। ববি মজে সে আর আরাম সে, তাই চাপ, চলো চাপটা এ না নিয়ে নেই। যদি চাপ নিয়ে নেই আর বন্ধ হয়ে যায়, তাহলে সাউন্ডটা ঘন্টা শোনাবে না। ওকে, চলো ভাই ভাই ভাই, তাহলে দেখা যাক, কি দেখা যাক, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের সমবিভব তলটা ঠিক কি রকম হয়। ওকে 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 ওকে, এটা অনেক সহজ জিনিস, আরো সহজ জিনিস, আর বেশি কথা বলবো না। ঠিক আছে, একদম সহজ জিনিস, তাই আর বেশি কথা বলবো না। আর কিছুক্ষণ আছে, তারপরে ক্লাসটা পুরো খতম হয়ে যাবে। ঠিক আছে, তাই চাপের কোনো ব্যাপার নেই, থকে গেলে বলবে অবশ্যই। ঠিক আছে, থকে গেলে অবশ্যই বলবে। আর এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের শেষ পাঠ। এরপরে আমরা কোন চ্যাপ্টারটা পড়াবো, কোন চ্যাপ্টারটা শুরু করব, সেই সম্পর্কে তোমরা কমেন্ট আমাকে জানাও, বেশি চাপ না নিয়ে, বেশি চিন্তা না করে। ওকে, ঠিক আছে। তো ये हुई है बात की सुषम
সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের কি আছে, সমবিভব ইকুইপটেনশিয়াল সার্ফেস, সমবিভব তল। আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। তো বলো তো, আমাদের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তার যে বল রেখাগুলি হয় সেটি কেমন হয়, ডট 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 সোজা সোজা হয়। এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের কিন্তু নেই। আছে কোনো সমস্যা? কোনো সমস্যা আমাদের নেই। এটা আমরা বলতে পারি কিনা, এটা আমরা বলতে পারি কিনা, একটি সুষম তড়িৎ ক্ষেত্র যদি আমাদের ই ভেক্টর হয়, তাহলে আমরা একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যদি ই ভেক্টর হয়, তাহলে আমরা সেই একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের জন্য সমবিভব যে তলগুলি, সেটা আমাদের কিন্তু প্রত্যেকটা কি হচ্ছে, এই বল রেখাগুলির সঙ্গে লম্বভাবে আমাদের সমতল হবে। এটা কিন্তু মাথার মধ্যে রাখো, এই তলটা কিন্তু বোঝার চেষ্টা করো। এইগুলা হচ্ছে আমাদের সমবিভব তল। ওকে, প্রত্যেকটা হচ্ছে কি আমাদের সমবিভব তল। কি করা হচ্ছে সেই সম্পর্কে বোঝাচ্ছি, কি করা হচ্ছে সেই সম্পর্কে বোঝাচ্ছি। ওকে, কি হচ্ছে, ডট ডট ডট, আরে ইয়ার, হুম 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 হুম, ওকে, হুম 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 হুম, ঠিক আছে। হুম, এই যে ব্ল্যাক কালার দিচ্ছি না, সেই ব্ল্যাক কালারটা হচ্ছে কি আমাদের সম এই কিছু তড়িৎ বর্গাকার। ওকে, ঠিক আছে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের বর্গাকার হচ্ছে আমাদের এই ব্ল্যাক কালারের ইয়েগুলো। বুঝনে কা চেষ্টিস করলে একদম সহজে, ঠিক আছে। এটা দেখো, ছবিটা আশা করি বুঝতে পারছো যে কেমন হয় আমাদের বর্গাকারগুলো একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, যে সম্পর্কে আমরা সবাই ভালো করে জানি, ভালো করে আমরা আগেই পড়েছি, তাই বেশি কথা বলতে হচ্ছে না। ঠিক আছে, একদম দাদা, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে কি, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের যদি আমাদের একটা সুষম তড়িৎ ক্ষেত্র যদি আমাদের ই ভেক্টর হয়, তাহলে সেই ই ভেক্টরের যে বর্গাকার সেগুলো আমাদের কি হয়, এরকম সমতল এইভাবে যায়। এবং আমরা একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত সমবিভব তলগুলিকে আমরা আমাদের এই তড়িৎ ক্ষেত্রের যে বর্গাকার, সেই তড়িৎ বর্গাকার সঙ্গে লম্বভাবে আমাদের এই সমতল গুলিকে বলতে পারি কি, এই সমতল প্রত্যেকটা হচ্ছে আমাদের সুষম ভাবে কি হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে কি আমাদের সমবিভব তল। কেন হচ্ছে সেই সম্পর্কে একটু বোঝার চেষ্টা করো। আমরা কি জানি, আমাদের এই যে পুরো তড়িৎ ক্ষেত্রটা আছে, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। আর সুষম তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র বলে মান সেটা সেমই হয়, ঠিক কিনা? একদম ঠিক দাদা। তো এখানে এবার বুঝো জিনিসটা। ওকে, ঠিক আছে। দেখো, আমরা বলতে পারি যে আমাদের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব যে তল, সমবিভব তলগুলি হলো ওই তড়িৎ ক্ষেত্রের বর্গাকার সঙ্গে লম্বভাবে কি, লম্বভাবে সমতল সমূহ। কারণ এখানে আমাদের এ বি সি যে তিনটা তল নিয়েছি, সেই তিনটা তলের আমরা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে এর বিভবটা আলাদা, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, ঠিক কিনা? কিন্তু আমাদের এই তড়িৎ বর্গাকার সঙ্গে লম্বভাবে যে সমতলটা আমাদের আছে, ঠিক কি আছে, এইভাবে আছে। সেই সমতলটার প্রত্যেকটা বিন্দুতে আমাদের বিভব বা পটেনশিয়ালের যে মান, সেটা কি, সেটা সমানই হবে। মানে V1 যে সমতলটা আছে, এই যে সমতলটা, এর মধ্যে প্রত্যেকটা বিন্দুতে আমাদের বিভব বা পটেনশিয়ালের মানটা হচ্ছে সমান। তাই আমরা এই তড়িৎ বর্গাকার সঙ্গে লম্বভাবে থাকা এই সমতলটিকে বলতে পারি কি, আমাদের সমবিভব তল। এটাকে বলতে পারি কি, সমবিভব তল। কারণ এর প্রত্যেকটা বিন্দুর মধ্যে কিন্তু বিভবটা পটেনশিয়াল মানটা কিন্তু সমানই হয়। এটা বলতে পারি সমবিভব তল। তাহলে কি বলতে পারি, যে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত আমাদের তড়িৎ বলরেখাগুলির সঙ্গে লম্বভাবে অবস্থিত প্রত্যেকটা সমতলকে আমরা এককটা কি বলতে পারি, সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস বলতে পারি। এই সম্পর্কে কোনো সমস্যা নাই, কারণ প্রত্যেকটা সমতলের মধ্যে আমাদের বিভবের মানটা কি হবে, এই সমতলটার প্রত্যেকটা বিন্দুর মধ্যে বিভব বা পটেনশিয়ালের মানটা সেম হয় বা হবে। তার জন্য আমরা বলতে পারি কি, যে এটা হচ্ছে একটা সমবিভব তল। ঠিক তেমনই এটা বলতে পারি কি, যে এর প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের এই তলটার প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমাদের বিভব বা পটেনশিয়ালের মানটা সেম হবে। তাই বলতে পারি কি, এটা হচ্ছে একটা সমবিভব তল, এটার মধ্যে সেম জিনিস। ঠিক আছে, তাই চাপের কোনো ব্যাপার নাই, একদম সহজ জিনিস, এতে কোনো প্রবলেম না।
তাহলে কি বলতে পারি, আমাদের এ বি সি প্রত্যেকটা সমতলের বিভব আলাদা হলেও আমাদের প্রত্যেকটা সমতলের মধ্যে বা প্রত্যেকটি সমতলের প্রত্যেকটি বিন্দুর মধ্যে আমাদের বিভব বা পটেনশিয়ালের মানটা কিন্তু সেমই হয়। তাই আমরা বলতে পারি যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের বক্ররেখার সঙ্গে লম্বভাবে আমরা প্রত্যেকটি সমতলকে এককটা সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস বলতে পারি। এই সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা কিন্তু নেই। ডাউন হচ্ছে এনার্জি? আশা করি ডাউনটা হচ্ছে ভাই, আমার তো লো ব্যাটারি হচ্ছে। ওকে, ঠিক আছে। আর একটা কথা আমরা বলতে পারি যে তীব্র সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য একটা তীব্র যদি অনেক বেশি হয়, তীব্র হয় মানে কি বেশি, তো তীব্র সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমান সমান দূরত্বে তলগুলি নিলে বা কয়েকটি তল নিলে পরস্পর দুটি তলের মধ্যে বিভব পার্থক্য খুব বেশি হয়। ঠিক আছে, কি দেখো আমাদের যদি তড়িৎ ক্ষেত্রটা অনেক তীব্র হয়, অনেক তীব্র বা বেশি তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা যদি আমাদের কয়েকটি সমতলকে সমান দূরত্বের মধ্যে নিই, তাহলে প্রত্যেকটা সমতল দুটির মধ্যে বা প্রত্যেক সমতল দুটির মধ্যে আমাদের বিভব প্রভেদ তার মানটা কিন্তু সমানই হয়। প্রত্যেকটা পরস্পর কাছাকাছি থাকা প্রত্যেকটা সমতলের মধ্যে আমাদের বিভব প্রভেদ কিন্তু সেমই হয়। আবার বলছি, আমাদের যদি মানে মানে বিভব প্রভেদটা অনেক বেশি হয় এবং সমান হয়, এটা বলতে পারি কি, আবার বলছি শোনো, আমাদের যদি তড়িৎ ক্ষেত্রটা অনেক বেশি তীব্র হয় তাহলে আমরা সেই তীব্র তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলির সঙ্গে লম্বভাবে যদি আমরা কয়েকটি সমতল নিই, সেটাও সমান দূরত্বে, তাহলে বলতে পারে কি যে প্রত্যেকটা সমতলের মধ্যে বা দুটি সমতলের মধ্যে কাছাকাছি অবস্থিত দুটি সমতলের মধ্যে আমাদের যে বিভব প্রভেদ সেটা কিন্তু সমান হয়। এই দুটির মধ্যে বিভব প্রভেদ ভি হলে এই দুটির মধ্যেও কিন্তু আমাদের বিভব প্রভেদ ভি হবে, এটা আমরা বলতে পারি, এবং সেটা অনেক বেশি হবে। আবার যদি আমাদের অনেক কমজোর হয় মৃদু হয় আমাদের এই তড়িৎ ক্ষেত্রটা, তার ক্ষেত্রে কিন্তু কি হবে, কয়েকটি তল নিলে তার ক্ষেত্রে কিন্তু পরস্পর সামনাসামনি থাকা দুটি তলের মধ্যে বিভব প্রভেদের মানটা আমাদের সমানই হবে। আর সেই মৃদু তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের প্রত্যেকটা তলের মধ্যে যে বিভব প্রভেদ সেটার মানটা কিন্তু অনেক কম হবে, এটা আমরা বলতে পারি। আর কোনো প্রবলেম নাই। কারণটা কি? কারণ আমরা জানি যখন আমাদের তড়িৎ ক্ষেত্র অনেক বেশি তীব্র হয় তখন তার যে বলরেখাগুলা সেগুলো খুব কাছাকাছি হয়, ঠিক কিনা? সেগুলো খুব কাছাকাছি হয়। এবং আমাদের যখন তড়িৎটা বা তড়িৎ ক্ষেত্র যখন অনেক বেশি মৃদু হয়, অনেক বেশি কমজোর হয়, তখন তার মধ্যে তড়িৎ বলরেখাগুলি কিন্তু অনেক দূরে অবস্থান করে। ঠিক আছে, এই হচ্ছে তার কারণ। তো আশা করি আর কোনো সমস্যা নাই। যদি কোথাও ডাউট হয় তাহলে আবার বলছি, কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। কমেন্ট আমাকে জানাবে চাপ না নিয়ে। ওকে, ঠিক আছে দাদা। তাহলে চলো ভাই, এরপর যদি আমাদের এক জোড়া বিন্দু আধান থাকে তাহলে সেই এক জোড়া বিন্দু আধানের জন্য আমাদের সমবিভব তলগুলি কেমন হয় সেই সম্পর্কে আমরা ছবির সাহায্যে বুঝে নিই, কারণ সেটাকে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না। ওকে, চলো তাহলে এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল আমাদের কিরকম হয় সেটা আমরা ছবির সাহায্যে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো চলো চলো। এক জোড়া মানে কি? এক জোড়া মানে হচ্ছে কি দুটা, ঠিক কিনা? জোড়া 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 মানে দুটা কাপল। ওকে, চলো তাহলে কি বলতে পারি, এক জোড়া বিন্দু আধানের সম বিভব তল। তাহলে কি বললাম, এক জোড়া বিন্দু আধান মানে দুটি বিন্দু আধান। ওকে, তাহলে যখন দুটি বিন্দু আধান আমাদের কি হয়, সমপরিমাণ এবং সমধর্মী মানে প্লাস প্লাস, যখন দুটি আমাদের আধান এক জোড়া আধান আমাদের কোন একটি তড়িৎ ক্ষেত্রে অবস্থান করে, তখন তাদের যে বল রেখা সেগুলি আমরা কি জানি, সেগুলো কি হবে, আমাদের বাইরে থেকে তো বাইরে যাবে এদিকে, ঠিক আছে, ডট 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 ডাট 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 ডট 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 ডাট 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 ডাট।
আহ, ও হবে কিনা, একদম ঠিক। এবং আমাদের সামনের যে বলরেখা সেগুলো কি হবে, এরকম ভাবে বাঁকে যাবে দিকে, টাচ হবে নাই, কারণ কি এগুলো হচ্ছে সমধর্মী আমাদের দুটো আধান, সেম সেম সমপরিমাণ এবং সমদুটি আধান। ঠিক আছে, তাহলে যখন আমাদের সমধর্মী একই মানে সেম সেম মানে সমপরিমাণ এবং সমধর্মী যখন দুটি আধান থাকে পরস্পর, তখন তাদের জন্য আমাদের যে বলরেখাগুলি হয় সেগুলো কিন্তু আমি এখানে তোমাকে ছবি দ্বারা বোঝাচ্ছি। এখানে বলরেখার কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন বলো তো, একটু পরে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, এবার এরকম হবে, একদম ঠিক। এবার একটা বুঝে নাও তো, আমাদের যখন যখন এক জোড়া বিন্দু আধান থাকে, তাহলে এক জোড়া বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তল বা সমবাহু তলের আকৃতি নির্ভর করে প্রতিটি আধানের জন্য, বিভিন্ন বিন্দুতে তড়িৎ বিভবের বীজগাণিতিক সমষ্টির ওপর। ঠিক আছে, এটা তোমরা মাথার মধ্যে রাখো। আবার বলছি, শোনো কি বলছি, যে আমাদের কি হচ্ছে, আমাদের এক জোড়া বিন্দু আধানের সমবিভব তলের আকৃতি মানে গোল হবে নাকি চারকোণীয় হবে। ঠিক আছে, যেমন আমরা একটু আগে দেখতে পেলাম, ঠিক আছে, যে একটা সমতল ছিল, একটা একটা গোলাকার ছিল ছিল না, সেরকম যে আমাদের এই এক জোড়া বিন্দু আধানের সমবিভব তলের আকৃতি নির্ভর করে আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য বিভিন্ন বিন্দুতে বিভবটা কি হবে তার পরিমাণের উপর। তাই আমরা কিন্তু ক্যালকুলেশন করে পারবো না, তাই ছবির সাহায্যে বুঝতে পারি। ছবিটা আমাদের অনেকটা এরকম হয়। ঠিক আছে, মানে কি বলতো, এই যে গোল গোল দেখতে পাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছে। ওকে, এই যে গোল গোল দেখাচ্ছে, এই গোল গোল এগুলো হচ্ছে এগারোটা কি হচ্ছে আমাদের, এই গোল গোল যে নীলা কালারটা, এই গোল গোল এগারোটা হচ্ছে আমাদের কি রে, সমবিভব তল। এরও হচ্ছে কি, এটা সমবিভব তল, এরকম হবে। ঠিক আছে, আর ছবিটা বোঝাচ্ছি, এবং আমাদের এরকম একটা সমবিভব তল আসবে, দেন আমরা বলতে পারি কি আমাদের সমবিভব তল এরকম হবে একটা। ঠিক আছে, তো এরকম আমাদের সমবিভব তল হয় যখন আমাদের পরস্পর, যখন আমাদের এক জোড়া বিন্দু আধান থাকে, তখন এক জোড়া বিন্দু আধানের তলের বা এক জোড়া বিন্দু আধানের সমবিভব তলের আমাদের এক জোড়া সমবিভব এক জোড়া বিন্দু আধানের সমবিভব তলের আকৃতি আমাদের পুরোপুরি নির্ভর করে আমাদের ওই দুটি বিন্দু আধানের জন্য বিভিন্ন বিন্দুতে কার্যকর বিভবের অপর বা বিভিন্ন বিন্দুতে কার্যকর বিভবের পরিমাণের অপর বা তাদের বীজগাণিতিক সমষ্টির অপর। তাই আমরা সেটাকে গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি না, শুধু আমরা একটা ছবির সাহায্যে সেটাকে প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে তার ছবি। আমার আওয়াজটা ডাউন হয়ে গেছে, এনার্জি কামিং হিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে কি আমাদের এই যে নীলা কালার সেগুলো হচ্ছে কি একটু আমাদের সমবিভব তল, যখন আমাদের দুটো বিন্দু আধান সমপরিমাণ এবং সমধর্মী হয়। ওকে, ঠিক আছে দাদা। এরপর আমাদের যখন এই দুটো বিন্দু আধান বা এক জোড়া বিন্দু আধান সমপরিমাণ তো হয় বাট বিপরীতধর্মী হয়, প্লাস মাইনাস হয়, তখন আমরা কি জানি, তখন আমরা জানি আমাদের যে তড়িৎ বলরেখা সেগুলি কেমন হবে রে, সেগুলি ডট 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 বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, একটু বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে। ঠিক আছে, কিন্তু আমরা তাহলে দেখতে পাই যে আমাদের একটা দেয়ালকে ভঙ্গ করে কি হবে, তারা লটকা লটকি হয়ে যাবে। কোনো চাপ আছে না, কোনো চাপ নেই। এই সম্পর্কে আমরা সবাই জানি, এই সম্পর্কে আমরা সবাই দেখেছি, এই সম্পর্কে আমরা সবাই বুঝি, ভালো করে জানি যে প্লাস মাইনাস বটে মানে কি এরা লটকা লটকি করবে। ঠিক আছে, তাহলে আমরা যখন এক জোড়া সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী আধান রাখি, তখন তাদের মধ্যে যে তড়িৎ বলরেখা হয় তা সেটা কিন্তু এরকম দেখতে হয়। এই সম্পর্কে আমরা অনেক আগে পড়েছি, অনেক সহজে, অনেক মজার সাথে, তাই বেশি কথা বলতে হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে কিনা, একদম ঠিক। তাহলে এখন তাদের যে সমবাহু তলটা হবে সেটা কেমন হবে, সেটা একটু বুঝে নাও। ওকে, এরকম হবে, এরকম হবে এদিকে বেশি, এরকম হবে এদিকে বেশি, এরকম হবে একটু বেশি হবে, এরকম হবে একটু বেশি হবে, এরকম হবে একটু দিকে বেশি হবে, এরকম হবে একটু দিকে বেশি হবে। এইরকম আমাদের এই যখন থাকে না, যখন আমাদের এক জোড়া বিন্দু আধান সমপরিমাণ এবং সমধর্মী প্লাস প্লাস হয় বা মাইনাস মাইনাস হয়, তখন তাদের যে সমবিভব তলগুলি হয় সেগুলি আমাদের এই ব্লু কালার গুলির মতন হয়। ঠিক আছে, এরপর যখন এক জোড়া বিন্দু আধান আমাদের কি হয়, বিন্দু আধান আমাদের সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী প্লাস মাইনাস হয়, তখন তাদের
যে সমবিবাহু তল সেটা কিন্তু আমাদের এরকম হয়। এটা তোমরা মাথার মধ্যে একটু মনে করে রাখো, আর বেশি কিছু নয়। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হয়নি। এরপর আরেকটা ছোট্ট জিনিস আছে, যেটা হচ্ছে কি আমাদের সমবিভব। এই সমবিভব তলের কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা এবার একটু আলোচনা করে নেব। অর্থাৎ আমরা সমবিভব তলগুলিতে এখন পর্যন্ত কি কি জিনিস দেখতে পেলাম সেই সম্পর্কে একটু জানবো, যেটাকে বলা হয় আমাদের কি সমবিভব তলের বৈশিষ্ট্য। তো চলো ভাই, বেশি কথা না বলে আমরা আমাদের সমবিভব তলগুলির বৈশিষ্ট্যগুলি একটু জেনে নিই, তাহলে কি আমাদের ক্লাসটা পুরো খতম হয়ে যাবে। ওকে, চলো চলো চলো, আমাদের ব্যাটারি, আমাদের মাইকের যে এনার্জি সেটা যেহেতু এখনো আছে, তাই আমাদেরকে আমাদের নিজেদের এনার্জি কিন্তু ধরে রাখতে হবে। আর আমরা এখন এই লেকচারে পুরো ক্লাসটা শেষ করব, তার টার্গেটটা নিয়ে নিয়েছি। মানে আর 5 থেকে 10 মিনিট, তাহলে কিন্তু ক্লাসটা পুরো খতম হয়ে যাবে। তাই চাপের কোনো ব্যাপার নেই, আর একটু নিজের এনার্জিটা ধরে রাখো, চাপ লেনে কা কোই বাত নেই है প্রিন্স। তাই স্যার আমি কথা দিচ্ছি, আমি আমার এনার্জিটা তোমাদেরকে পুরোপুরি ভাগ করে দেবো। ওকে, তো চাপ লেনে কা কোই বাতই নেই है। তাহলে চলো ভাই, আমাদের এই সমবিভব তলের বৈশিষ্ট্যগুলি আমরা একটু জেনে নিই খুবই আরামসে। তো নম্বর ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে এই যে কি দাদা, আমাদের সমবিভব একটি সমবিভব তলের উপরিস্থিত কোন তড়িতাধান। এই সমবিভব তলের উপরিস্থিত কোন তড়িতাধানকে এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে আমাদের কিছু পরিমাণের কার্য সম্পন্ন করতে হয় না। কারণ কি আমাদের একটি সমবিভব তলের উপরের প্রত্যেকটা বিন্দুর মধ্যে বিভব বা পটেনশিয়াল সেম। তাই আমরা আমাদের একটি তড়িতাধান বা আধান বা চার্জকে সমতলের উপরস্থিত কোনো বিন্দু থেকে অপর একটা বিন্দু নিয়ে যেতে চাইলে আমাদের কোনো পরিমাণে কিন্তু কার্য সম্পন্ন করতে হয় না। এটা হচ্ছে আমাদের এই সমবিভব তলের একটি নম্বর 1 বৈশিষ্ট্য। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে কি বলতে পারি? পরিষ্কার দেখতে পাচ্ছি এবং বলতে পারি কি আমরা, আবার বলছি, যে সমবিভব তলের উপরিস্থিত কোন তড়িতাধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। যেহেতু বিন্দু দুটির মধ্যে যদি বিভব প্রভেদ থাকতো, কি হতো, যদি আমাদের বিন্দু দুটির বিভবটা আলাদা হতো, তাহলে তাদের মধ্যে কি হতো, বিভব প্রভেদ থাকতো, তাহলে কার্য করতে হয়তো। বাট এখানে কি বিভব প্রভেদ শূন্য, যেহেতু একটি সমবিভব তলের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুর মধ্যে বিভব সমান। আর বিভবটা সমান মানে কি, দুটো বিন্দুর মধ্যে আমাদের বিভব প্রভেদটা শূন্য। আর বিভব প্রভেদ শূন্য মানে কি আমাদের কৃত কার্য শূন্য। তাই আমরা বলতে পারি যে আমাদের সমবিভব তলের উপরিস্থিত কোন একটা তড়িতাধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে আমাদের কোন পরিমাণের কৃতকার্য সম্পন্ন করতে হয় না দাদা। এবার 2 নম্বর বৈশিষ্ট্য, আমরা সমবিভবের 2 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আমাদের তড়িৎ বল রেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে, যে সম্পর্কে আমরা একটু আগে ছবিতেও দেখলাম। কি দেখলাম? প্রথমে যে গোল গোল ছিল আমাদের কিরে সমবিভব তলগুলা একটা বিন্দু আধানের জন্য ছিল তো, এবং তাদের যে বল রেখা সেগুলো সোজা সোজা বার হয়ে যাচ্ছিল। মানে আমরা সেই ছবি থেকেই বলতে পারি যে আমাদের তড়িৎ বল রেখাগুলি আমাদের সমবিভব তলের সঙ্গে 90 ডিগ্রি বা লম্ব ভাবে থাকে। এটা আমরা পরিষ্কার করে বলতে পারছি, এখানে কোনো চাপ নেই, আছে কি না। আরেকটা দেখলাম কি আমাদের তড়িৎ বলরেখা ছিল এরকম, এবং আমাদের একটা তড়িৎ ক্ষেত্র কি ছিল, সমবিভব তল, সেটা ছিল আমাদের এরকম। মানে কি তখনই কিন্তু আমাদের সমবিভব তলের সঙ্গে আমাদের সমকোণে বা লম্বভাবে অবস্থান করছিল তড়িৎ বলরেখাগুলি। এই সম্পর্কে আর কোনো বেশি কিছু কথা বলতে হচ্ছে না। যদি আরো ডিটেলস জানতে চাও, যদি ইন্টারেস্ট থাকে, তাহলে কমেন্ট করবে, আমি তোমাকে শর্ট ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, যেহেতু টাইমটা অনেক কম আর আমার পুরো শেষ, তাই আমরা কিন্তু অনেক শর্টকাটে পুরো ক্লাসটা শেষ করার চেষ্টা করছি। ওকে,
চলো ভাই, আর বেশি বিরক্ত করব না, তাহলে কি বলতে পারি, আমরা প্রত্যেকটা ছবিতে দেখতে পেলাম যে আমাদের তড়িৎ বল রেখাগুলি বলতে পারে কি, আমাদের সমবিভব তলের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তড়িৎ বল রেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। ঠিক আছে, একদম ঠিক। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলতে পারি, 3 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে তড়িদাহিত একটা পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল কি করে হচ্ছে সে সম্পর্কে তোমরা একটু পড়ো, 2-4 লাইন পড়ো, তারপর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট আমাকে জানাও। একদম সহজ জিনিস, এই সম্পর্কে আমরা সবাই জানি, তাই বেশি কথা বলে আর টাইম নষ্ট করছি না, যেহেতু আমার এনার্জি পুরো লস, আর আশা করি তোমার এনার্জিও পুরো খতম মেরে ভাই। ঠিক না দাদা? একদম ঠিক। তাহলে কি আমাদের তড়িদাহিত একটা পরিবার পৃষ্ঠ একটি সমবিভব তল হয়, ওই তলের ওপর আধানগুলি স্থির থাকে। এটা তোমরা আমাকে কমেন্টে জানাও কিভাবে হচ্ছে। ঠিক আছে, একদম ঠিক। এরপর বলছি যে 4 নম্বর হচ্ছে যে দুটি সমবিভব তল পরস্পরকে কখনো ছেদ করে না। দুটি সমবিভব তল পরস্পরকে কখনো ছেদ করে না। ছেদ করছে এ একটা সমবিভব তল, এ একটা সমবিভব তল, এরা কি ছেদ করছে পরস্পরকে? না, এরা পরস্পরকে ছেদ করছে না, এখানেও করছে না, করছে কি না? তাহলে বলতে পারি কি যে দুটি সমবিভব তল পরস্পরকে কখনো কিন্তু ছেদ করে না, এটা আমরা বলতে পারি। ওকে, ওকে দাদা। এরপর আরেকটা জিনিস আছে, একটি ফাঁপা পরিবাহীর অভ্যন্তরস্থ বিভব কি হবে, সেটা অনেক সহজ জিনিস, একদম এইটুকু ব্যাপার, 2 লাইন ব্যাপার লেখা আছে, ওটাও তোমরা কমেন্ট আমাকে জানাও। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। আমাদের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল চ্যাপ্টারটি এখানে শেষ হচ্ছে। যদি কোথাও কোনো ডাউট বা প্রবলেম থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, বিনা চাপ নিয়ে। আর তোমার যে প্রিয় বন্ধু বান্ধবী তাদেরকে শেয়ার করতে মোটেই ভুলে যেও না, এটা আমার রিকোয়েস্ট ভাই। ওকে, কারণ যদি তোমরা শেয়ারটা করো তবে আমার এনার্জি আসবে, এবং আমার এনার্জি মানে তোমাদের এনার্জি। তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করে দাও তোমার প্রিয় ভাই বন্ধু বান্ধবীদের, নিজে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরের চ্যাপ্টারটা তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি কাল থেকে। আর তোমরা কমেন্টে জানাও যে আমরা কাল থেকে কোন চ্যাপ্টারটা শুরু করলে অনেক বেশি ভালো হয়। তো ভাই মেরে ভাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।